তাহলে কালারটা পড়ছিলাম। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এবার? নাও আমি ডেল্টাকে লিখতে পারবো, ডেল্টা প্লাস প্লাস কে কিভাবে, না ইউ আর ইউ গ্রিন ইউ বি ব্লু, মানে আমি তখন ডিফারেন্সিয়েট করতে পারছিলাম না, সেই জন্য আমরা এরকম একটা প্রসেস নিলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এভরি ওয়ার্ক is characterized by two properties কি? river and ওকে, এই হলো তোর কালার কোয়ান্টাম নাম্বার। এবার আসছে গ্লুঅনস। গ্লুঅনসটা অ্যাকচুয়ালি কি? আমরা যেমন ধর নিউক্লিয়াসের ভেতরে আমরা যখন নিউক্লিয়ার ফোর্স পড়ছিলাম, তখন বলেছিলাম যে ওদের মধ্যে একটা মেসনিক পার্টিকেলের এক্সচেঞ্জ হয়। তো সেই পার্টিকেলের এক্সচেঞ্জের জন্য সেখানে একটা ফিল্ড তৈরি হয়, সেটাকে মেসনিক ফিল্ড বলে। ঠিক আছে, যেমন ইএম ফিল্ডের মধ্যে কে কে মেডিয়েট করে পুরো ইন্টারাকশনটা, ইএম ইন্টারাকশনটা? ফোটনস, তাই তো? তো গ্র্যাভিটেশনালের মধ্যে গ্র্যাভিটনস। তো সেম এখানে তোর কোয়ার্ক গুলোকে বেঁধে রাখে এরকম একটা পার্টিকেলকে আমরা কল্পনা করেছি, ধর মানে ভার্চুয়াল ব্যাপারটা, যে হ্যাড্রন গুলোকে বেঁধে রাখে বা বাইন্ড করে রাখে ওয়ান টাইপ অফ কোয়ান্টা, সেটাকে বলা হয় গ্লুঅনস। লেখ gluons. Gluons are the quanta of color field. আমরা ওখানে যেমন মেসনিক ফিল্ড বলছিলাম, এখানে কালার ফিল্ড বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে আর কি কোয়ান্টাম কালার কোয়ান্টাম থিওরি বলে একটা ওয়ান টাইপ অফ থিওরি তৈরি হচ্ছে, সেখানে কালার ফিল্ড আছে। সেই কালার ফিল্ডের মধ্যে এই গ্লুঅন পার্টিকেল গুলো সেই ইন্টারাকশন গুলোকে মেডিয়েট করে। Color field that bind quarks in hadrons. Hadrons কারা? ব্যারিয়ন আর মেসন্স। যেমন হচ্ছে আমার নিউক্লিয়ন্স। The interaction of two quark mediated through the exchange of a gauge particle. Exchange of a gauge particle known as gluons. যেমন ফোটন থাকে ইএম ইন্টারাকশনে, ঠিক সেরকম। এটা হচ্ছে যে ভার্চুয়াল আর কি, বুঝেছিস তো? সব এখন সব ভার্চুয়াল নিয়ে কাজ হচ্ছে। দে আর 8 in numbers, like quarks, gluon cannot exist as free particle. Okay, gluon।
আচ্ছা, কোয়ার্ক আমরা মেনলি 3 টাইপ অফ পড়লাম, আরো 3 রকমের কোয়ার্ক আছে। তাদের কি কি নাম? চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক আর বটম কোয়ার্ক। চার্ম কোয়ার্কটা আগে পড়ি। চার্ম কোয়ার্ক, এটাকে আমরা সি দিয়ে, ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে there is a fourth quark in addition to the 3 U, D and S ছিল, called charm quark. It is represented as C for quark and C bar. Wait. C barটা পরে দিচ্ছি। C bar for anti quark. C bar for anti quark. Charm quantum number C equal to 1 for quark or C equal to -1 for anti-quark. Okay. Gell-Mann Nishijima Gell-Mann-Nishijima ফর্মুলা। এই ফর্মুলাটা তুই জানিস, নামটা জানতিস না মনে হয়। সেটা হচ্ছে এই ফর্মুলাটা, Q equal to I3 plus y by 2. y by 2 টা কি? I3 plus b plus s by 2. s by 2। আচ্ছা, তখন আমরা যেগুলো জানতাম কোয়ার্ক সেই অনুযায়ী এটাকে বানিয়েছি। ধর মানে আগেই আমরা এটা বানিয়েছিলাম এই ফর্মুলাটা, যখন স্ট্রেঞ্জনেসটা জেনে গেছিলাম, ভ্যারিয়েন্স জেনে গেছিলাম। চার্ম কোয়ার্ক তোর ইন্ট্রোডিউস হওয়ার পর তখন আমরা এটাকে আরো জেনারেলাইজ করলাম। কিভাবে? সেটা হয়ে গেল আমার I3 plus B plus S plus C by 2। তাহলে এই জায়গাটা একটা খালি লাইন লিখে নে। After introducing charm quark formula is generalized as, ঠিক আছে? এটা the charm C is conserved
in song and EM interaction like strangeness ও এরকম ছিল। তারপরে there exists another quark called bottom and top quark new quantum number B is associated with bottom quark B equals to 1 হবে for quark and B equals to minus হবে for antiquark. Similarly, for top quark P equal to 1 for quark and T equal to minus 1 for antiquark. তাহলে এদের ইন্ট্রোডিউস করার পর আমার এইটা আরো বেশি জেনারেলাইজড হলো। So the formula generalized as Q equals to I3 plus B plus S plus C minus B। তাহলে স্মল বি কেন নিয়েছে বুঝতে পারলি? একটা তো ক্যাপিটাল বি নিয়ে নিয়েছে প্লাস টি বাই 2। এত কিছু তোদের এখন কিছু করতে হবে না, এখন ওই যে ক্যালকুলেশন গুলো একটু আগে করলাম আমরা y ইকুয়াল টু বি প্লাস এস ধরেই করবি। এগুলো জাস্ট তোদের ইন্ট্রোডিউস করিয়ে রেখেছে যে এরম এরম হয়, এগুলো নিয়ে অত কিছু ভাবার নেই। এবারে করাবো যে কোন একটা ধর তোকে দিয়ে দিয়েছে রিয়াকশন, সেই রিয়াকশনটা কি আদৌ পসিবল হবে না পসিবল হবে না। যদি পসিবল হয় সেগুলো স্ট্রং ইন্টারাকশন হবে নাকি উইক ইন্টারাকশন হবে। মেইনলি এই রিয়াকশন গুলো দেখবি হ্যাড্রন দিয়ে করছি। তার মধ্যেও আমরা একটা আগে পড়েছিলাম মনে করে দেখ যে হ্যাড্রনস এর একটা সিলেকশন রুল ছিল কিসের না স্ট্রেঞ্জনেস এর। স্ট্রেঞ্জনেস আমরা কনজারভেশন ল পড়ার সময় পড়েছিলাম, যদি তোর রিয়াকশনের আগে যদি তোর যা যা ভ্যালু থাকবে রিয়াকশনের পরে সেম ভ্যালু থাকলে তাকে আমরা বলবো কনজার্ভ কোয়ান্টিটি। এখানে স্ট্রেঞ্জনেসে একটা কথা বলেছিল যে যদি স্ট্রং ইন্টারাকশন হয় স্ট্রেঞ্জ পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, কখনো কখনো জিরো আসে তার মানে সেটা স্ট্রং ইন্টারাকশন হলো, আবার কখনো কখনো এটা 1 আসবে, 1 বা -1 প্লাস মাইনাস 1 আসবে। তাহলে সেক্ষেত্রে কি করবে, এরা স্ট্রং ইন্টারাকশন না করে উইক ইন্টারাকশন করবে। তো এইগুলোকেই কনসিডার করে আমরা দেখবো কনজারভেশন ল গুলো ফলো করছে কিনা, সেগুলো দেখে আমরা এখানে দেখবো যে কোন রিয়াকশন গুলো পসিবল কোনগুলো পসিবল নয়। দেখ 1 নম্বর পি বার পি, এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রোটন, আর এটা কি প্রোটনের অ্যান্টিপার্টিকেল।
কি তৈরি করছে, ধর 2 পাই প্লাস করছে প্লাস 2 পাই মাইনাস করছে প্লাস 2 পাই 0 করছে। তাহলে এখানে প্রথমে কিউটা দেখি, কিউ এর কি হাল। এর কিউ হচ্ছে, আচ্ছা এর কিউ হচ্ছে +1, তাই তো? তাহলে অ্যান্টিপার্টিকেলের কিউ কি হবে? -1। আচ্ছা, এখানে কি হবে? +2, এখানে কি হবে? -2, আর এটা কি হবে? 0। তাহলে তো লেফট হ্যান্ড সাইডে টোটাল চার্জ 0, রাইট হ্যান্ড সাইডেও টোটাল চার্জ 0। তাহলে এটা আমার কোন রকমের ডেল্টা কিউ ইকুয়াল টু 0, তার মানে চার্জ কনজার্ভ। আচ্ছা, নেক্সট ব্যারিয়ার নাম্বার, প্রোটন ব্যারিয়ান, ঠিক আছে, এই সরি, প্রোটনটা ব্যারিয়ান আর অ্যান্টিপার্টিকেলটা মাইনাস হবে, ব্যারিয়ার নাম্বার -1 হয়ে যায়। আচ্ছা, পাই তো মেসন, তাহলে এটা হবে 0, এটাও 0, এটাও 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে ব্যারিয়ার নাম্বার 0, রাইট হ্যান্ড সাইডেও 0। তাহলে ব্যারিয়ার নাম্বারের হচ্ছে আমার কনজার্ভ। আচ্ছা, তারপর নেক্সট আসছে আমার স্ট্রেঞ্জনেস। পি স্ট্রেঞ্জ না, স্ট্রেঞ্জ নয়, 0, এও 0, এরও স্ট্রেঞ্জনেস 0 নয়। ওই যে তোদের ডায়াগ্রাম গুলো করালাম, ওই ডায়াগ্রাম থেকে এটা পেয়ে যাবি। এদের সবাইকারই স্ট্রেঞ্জনেস হচ্ছে 0। তাহলে তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কোনো ভায়োলেট করছে না, সেম হচ্ছে। তাহলে ডেল্টা এস আমার 0। আর বি আর এস যদি 0 হয় তাহলে ডেল্টা ওয়াই অবভিয়াসলি 0 হবে, তাই না? ওয়াই মানে কি? বি প্লাস এস। তাহলে এটা আমার পসিবল। তাহলে আমি কি লিখবো? এটা হচ্ছে আমার পসিবল। হাতের লেখাটা বুঝে নেই এখন, আমার এইসবে হাতে করি হয়েছে, ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। পসিবল। আর কি হবে? এটা স্ট্রং ইন্টারাকশন হচ্ছে। ক্লিয়ার হলো কিভাবে করতে হবে? বল, কেউ বল। ইন্টারেকশন বোঝা গেল, হ্যাঁ, মানে স্ট্রং ইন্টারাকশনটা হচ্ছে ধর কিভাবে, মানে সবকটা বুঝলাম। আমার যে কনজারভেশন ল গুলো ভালো করে পড়বি, ওখানে দেখবি লেখা আছে যে কোন ইন্টারাকশনের জন্য কোনটা কনজার্ভ থাকে। দেখবি অনেক ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস এর ক্ষেত্রে যেমন লেখা আছে যে স্ট্রেঞ্জনেস এর ক্ষেত্রে লেখা আছে যে উইক ইন্টারাকশনে স্ট্রেঞ্জনেস তোর সেম থাকে না, মানে রিয়াকশনের আগে আর রিয়াকশনের পরে সেম থাকে না। তখন একটা আমরা সিলেকশন রুল পেয়েছিলাম, কি পেয়েছিলাম? ডেল্টা ইজ ইকুয়ালস টু +-1 হতে পারে। যদি আমার ডেল্টা ইজ ইকুয়ালস টু +-1 হয়, তাহলে সেটা আমার স্ট্রং ইন্টারাকশন না হয় উইক ইন্টারাকশনও হতে পারে। কিন্তু এখানে দেখ সবই কনজার্ভ আছে। সব কনজার্ভ কোন ইন্টারাকশনে থাকে? স্ট্রং ইন্টারাকশনে তো সবই কনজার্ভ থাকে। কিছু কিছু ক্ষেত্রে কি থাকে, দেখা যায় যে ব্যারিয়ার নাম্বার কনজার্ভ নেই, তখন তো আমি বলবো যে সেটা পসিবল নয়। ওখানে কনজারভেশন ল গুলো দেখ না, ওখানেই তো সব দেওয়া আছে যে কোনটা কনজার্ভ হয় কোনটা কনজার্ভ হয় না। সবকিছু যদি কনজার্ভ হয় তাহলে আমি সেটাকে বলবো স্ট্রং ইন্টারাকশন। আমরা করবো, আরো এক্সাম্পল করবো, তো বুঝতে পারবি, আরো ক্লিয়ার হবে। এইটা বোঝা গেল তো? মুছছি এটা। কেউ কোনো রেসপন্সই করিস না, তোদের কি মানে যখন অনেক স্টুডেন্ট থাকে তখন সবাই রেসপন্স করতে একটু ঘাবড়ে যায়, কিন্তু এত কম স্টুডেন্ট যদি রেসপন্স না করিস আমারও মনে দুঃখ হয়, বোঝ। আচ্ছা, পাই মাইনাস প্লাস পি, সেখান থেকে হচ্ছে λ0 প্লাস কে। কর, এটা কর দেখি করে বলতো কোনগুলো কোনগুলো মিলছে। পাই মাইনাস এর চার্জ কত? -1 দেখেই বোঝা যাচ্ছে। পি এর চার্জ কত? +1। এর তো 0, এরও 0 মাথাতেই আছে। তাহলে ডেল্টা কিউ এর কি হবে রে? 0। নেক্সট ব্যারিয়ার নাম্বার, পাই ব্যারিয়ার নয়,
পি ব্যারিয়ান। আচ্ছা কি হলো, আচ্ছা তারপরে ল্যামডা জিরো, এটা কি, এটা ব্যারিয়ান, এটা ব্যারিয়ান নয়, তাহলে এখানেও আমার ব্যারিয়ান নাম্বারটা কি হলো, কনজার্ভ হলো। আচ্ছা তারপর স্ট্রেঞ্জনেস, পাই স্ট্রেঞ্জ নয়, এও স্ট্রেঞ্জ নয়। আচ্ছা এটা স্ট্রেঞ্জ আছে, এর স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, এর কে কে মেসনের স্ট্রেঞ্জনেস কত, +1। ডায়াগ্রাম গুলো দেখ, ডায়াগ্রাম থেকে চেক কর ঠিকঠাক লিখছি কিনা। তাহলে এর স্ট্রেঞ্জনেস কি হবে, বাঁদিকে ছিল লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 0, তাহলে ইকুয়াল টু 0 হলো। তাহলে এটা তাহলে ডেল্টা ওয়াইটাও তার মানে হবে, তাহলে এটাও আমার কি করছে, স্ট্রং ইন্টারঅ্যাকশন করছে। ওকে নেক্সট। দিদি এস এর ভ্যালু গুলো ওই টেবিল থেকে নিতে হচ্ছে তো? হ্যাঁ টেবিল থেকে নিয়ে নিবি, দেখ টেবিল গুলো যখনই তো আচ্ছা মুখস্থ হয়ে যাবে বা প্র্যাকটিস হয়ে যাবে, দেখবি তো সবই মনে থাকছে। কিভাবে মনে রাখবি দেখবি, তুই তুই পার্টিকেল গুলোকে মনে রাখ কোথায় কোথায় আছে। এবার ওপর থেকে নিচে নামছিস মানে স্ট্রেঞ্জনেস কমছে। মেসনের ক্ষেত্রে ওপরের একদম ওপরের স্ট্রেঞ্জনেস কত, +1, তার নিচের ধাপে কত হবে 0, তার নিচের ধাপে হবে -1। ব্যারিয়নের দুটো আছে, একটা হচ্ছে তোর অক্টেট, একটা হচ্ছে ডিকাপ্লেট। তাহলে অক্টেটের ক্ষেত্রে কি দেখলাম, উপরে একদম 0 স্ট্রেঞ্জনেস, তারপর নিচে নামছে, তারপরে -1, তারপর -2। ব্যারিয়নিক ডিকাপ্লেটের ক্ষেত্রেও সেম, উপরে 0, তারপর -1, -2, -3। তো এইভাবে মনে রাখ, তাহলে দেখবি অনেক ব্যাপারটা মনে থাকবে, না হলে এত তো মুখস্থ করা পসিবল না। যত প্র্যাকটিস করবি তত তোর ক্লিয়ার হবে। আচ্ছা নেক্সট, পাই প্লাস পি, সেখান থেকে হচ্ছে সিগমা মাইনাস কে মাইনাস কত, এটা এটা কি হবে রে, চার্জ 1, এও চার্জ 1, ও এটা পি বার আছে না, এটা -1 হবে, এটা হবে -1, এটাও -1। তাহলে কি হলো রে, চার্জটা কি কনজার্ভ রইলো, লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 2, -2, তাহলে হলো না তো, তাহলে এটা কি পসিবল হবে, এই রিয়াকশনটাই পসিবল নয়। ঠিক আছে, তুই আরেকবার যদি তোর মনে হয় যে না আমি কিছু ভুল করে ফেলছি, যদি স্ট্রেঞ্জনেসটা মিলিয়ে দেখে নে তাহলে হয়ে যাবে। এ পাই যে স্ট্রেঞ্জনেস 0, পি এরও কি হবে 0, এর হচ্ছে -1, এর -1, দেখ স্ট্রেঞ্জনেসও মিলছে না, তার মানে এটা পসিবলই না। ওকে নেক্সট আর একটা করি, পাই প্লাস পি সিগমা মাইনাস তার বার প্লাস পাই মাইনাস, চার্জ +1 -1, এর চার্জ কি হবে রে, দেখ এটা কিন্তু সিগমা মাইনাস, মাইনাস চার্জ কিন্তু অ্যান্টি পার্টিকেল, তাহলে চার্জ কি হবে +1, এটা -1, তাহলে আমার এখানে এটা কনজার্ভ করছে। ব্যারিয়ন দেখ, এটা ব্যারিয়ন নয়, এটা ব্যারিয়ন, এটাও ব্যারিয়ন,
আচ্ছা, এই দুটোরই ব্যারিয়ার নাম্বার -1, 1 নয় -1, দুটোই হচ্ছে অ্যান্টি পার্টিকেল, এটা 0, তাহলে ব্যারিয়ার নাম্বারটাও আমার কনজার্ভ করলো। স্ট্রেঞ্জনেস দেখি, এর হচ্ছে 0, এর হচ্ছে 0, এর কি 0? এর 0 নয়, এর +1, এর 0। স্ট্রেঞ্জনেস নাম্বার তোর কি হলো রে? নট ইকুয়াল টু 0, তাহলে স্ট্রেঞ্জনেসটা আমার হবে 1 হচ্ছে, তাহলে এটা কি ইন্টারাকশন হবে? উইক ইন্টারাকশন। বুঝে গেল আমি কি বলতে চাইছিলাম এবার? হ্যাঁ দিদি। পড়াশোনা করছিস বাড়িতে? আমার তো পার্টিকেল ফিজিক্স শেষ হয়ে গেল, আর নেই কিছু, পার্টিকেল ফিজিক্স শেষ, তোদের সিলেবাস শেষ। খালি একটা জিনিস বাকি আছে, সেটা আমি করাবো, সেটা হচ্ছে চেরেনকোভ রেডিয়েশনটা করাবো, ঠিক আছে? আর সেদিনকেই তোদের ওই অ্যাক্সিলারেটরটাও, ওই ট্যান্ডেম অ্যাক্সিলারেটরটা বলেছিলাম ভিডিও রেকর্ডিং পাঠাবো, ওটা ওই ক্লাসেতেই একবারে করিয়ে দেবো জানিস, আর রেকর্ডিং করছি না। আর তার সাথে ওই ইন্ডিয়াতে কি অ্যাভেলেবেল আছে ওগুলো কালকের মধ্যে তোদের পাঠিয়ে দেবো, ওই নোটটা। শেষ, নিউক্লিয়ার শেষ, এই তো শুরু করলাম, শেষ হয়ে গেল। তুই তাহলে একটা পরীক্ষা দিবি। হ্যাঁ, কবে বলো? তোদের কবে মোটামুটি পরীক্ষা স্টার্ট হবে বলে মনে হচ্ছে? ডিসেম্বরের মানে শেষে ইন্টারনাল হওয়ার সম্ভাবনা আছে, বা আর জানুয়ারিতে তো হবেই মানে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, তোদের একটু টাইম দিই পড়ার। এখন তো আজকে মনে হয় 11 তারিখ না 12 তারিখ, 12 তারিখ। হ্যাঁ, তো আজকে 12 তারিখ, তো 15 দিন ধর টাইম পাচ্ছিস তোরা। ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা পরীক্ষা নি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে 1 তারিখ বুধবার পড়েছে, 1 তারিখটা নিচ্ছি না, তার পরের বুধবারটা নেবো তাহলে। সেকেন্ড বুধবারে পরীক্ষা, তোদের আমি পাঠিয়ে দেবো, তোরা করে পিডিএফ বানিয়ে পাঠাস, চেক করে দেবো। অনেস্টির সাথে পরীক্ষা দিবি, ঠিক আছে? যেন কলেজের মতো করিস না, সব দেখে দেখে লিখলি। ঠিক আছে? ঠিক আছে দিদি।